27 ঘন্টা পর নিভল শাহজালালের আগুন। ছিল না কার্গো ভিলেজের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা। নাশকতা কিনা জানা যাবে তদন্তে। শাহজালালে কার্গো ভিলেজের আগুনে ক্ষতি ছাড়িয়ে যেতে পারে $1 বিলিয়ন শঙ্কা ব্যবসায়ীদের। পরিমাণ নিরূপণের চেষ্টায় সরকার। কয়েকটি দাবিতে বিক্ষোভের ডাক জামায়াত সহ সমমনাদের। পিআরের দাবি জামায়াতের রাজনৈতিক প্রতারণা, মন্তব্য নাহিদ ইসলামের। প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে এমপি ও শিক্ষকদের ভুখা মিছিল। কাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা। ডাকসু ভিপির সংহতি প্রকাশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ছিলেন। এবং হিসাবের খাতা থেকে খেলাপি ঋণের তথ্য মুছে ফেলার সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। এতে আড়াল হবে বিপুল ঋণের প্রকৃত চিত্র। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন আসিস সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি তানিয়া হারুন। 27 ঘন্টা পর পুরোপুরি নিভেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন। ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে 7 সদস্যের কোর কমিটি। আগুনের ঘটনায় নাশকতা আছে কিনা কিংবা আগুন আরও দ্রুত নেভানো যেত কিনা তা তদন্তের পর জানা যাবে বললেন ত্রাণ উপদেষ্টা। আর কার্গো ভিলেজে আগুন নেভানোর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ব্যবস্থাপনা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দীর্ঘ 27 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, বিমান, নৌ, বিজিবি ও সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমের পর নিভল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। রবিবার বিকেলে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ব্রিফ করে ফায়ার সার্ভিস। জানায় সিভিল এভিয়েশনের ফায়ার সিস্টেম থাকলেও ছিল না অগ্নি নির্বাপনের সক্ষমতা। এখানে যদি অ্যাক্টিভ অথবা প্যাসিভ মানে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে। আমাদেরও তদন্ত করে বের করতে হবে আসলে কখন কিভাবে এই আগুনটা ধরে। এদিকে 5 দিনের ব্যবধানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের ইপিজেড ও রাজধানীর মিরপুরে ভয়াবহ আগুনের ঘটনায় জরুরি বৈঠকে বসে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বৈঠক শেষে ত্রাণ উপদেষ্টা বলেন, নাশকতা আছে কিনা তা তদন্ত করে জানা যাবে। বিভিন্ন স্থাপনাগুলোতে এই ধরনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে, কিন্তু কার্যকর নাই। এমনি আছে, কার্যকর নাই। সেগুলি কেন কার্যকর নাই সেটাও জানতে চাওয়া হচ্ছে সবার কাছ থেকে। উপদেষ্টা আরও জানান, স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে 7 সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 5 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের আগুন 27 ঘন্টা পর পুরোপুরি নিভেছে, যেমনটা জানাচ্ছিলাম। চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন অবশেষে নিভেছে। এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন, আর ক্ষয়ক্ষতির বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা সে বিষয়ে জানাবেন। তানিয়া, ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল কর্তব্যরত অফিসাররা রয়েছে তারা কিন্তু এখানে এখনো দায়িত্ব পালন করছে। আমার ঠিক পিছনটিতে এখনো লক্ষ্য করলে দেখতে পাবেন ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেটি কিন্তু এখনো রয়েছে। আমি যদি একটু স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিসের তরফ থেকে কিছু সময় আগে ব্রিফিংয়ে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে আসলেও তাদের 4টি ইউনিট কিন্তু এখনো এই কার্গো ভিলেজের এখানে রয়েছে। যেহেতু এখনো কার্গো ভিলেজের যে উপরের যে আকাশটি, সেই আকাশে কিন্তু এখনো সাদা ধোঁয়ার যে বেষ্টনী সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখনো ফায়ার সার্ভিসের যে পানির গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো থেকে পানি ছিটিয়ে ভিতরে এখনো যদি কোথাও আগুনের যে লেলিহা শিখা সেটি যদি কোথাও দেখা যায় সেখানে কিন্তু পানি দিচ্ছেন। এবং এখানে যারা কর্তব্যরত রয়েছে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। তারা বলছিলেন দীর্ঘ 27 ঘন্টার প্রচেষ্টায় আগুন কিন্তু একেবারেই নিভিয়ে ফেলা হয়েছে। তবে এখনো ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখানে সক্রিয় রয়েছে। এবং আমি যদি একটু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সার্বিক
দৃশ্য সেটি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে গতকাল রাত 9টার পর থেকে এখনো অবধি যে শিডিউলে বিমান উড্ডয়ন এবং অবতরণের কথা রয়েছে সেই শিডিউল মাফিক কিন্তু আসলে চলছে এবং বিকাল 4টা থেকে 9টা অবধি বিমান চলাচলের কিছুটা বিঘ্ন ঘটলেও পরবর্তীতে কিন্তু সেটি স্বাভাবিক হয়েছে। এখনও কিন্তু স্বাভাবিক গতিতে যে শিডিউল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে স্বাভাবিক শিডিউল, সেই স্বাভাবিক শিডিউল মেনটেন করে কিন্তু আসলে বিমান উড্ডয়ন এবং অবতরণ করছে এবং কার্গো ভিলেজের যে ভবনটি সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন হিসাবেও ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে ভিতরে প্রবেশের যে বিষয়টি সেটিও কিন্তু পর্যায় বিবেচনা করা হচ্ছে এবং ফায়ার সার্ভিস সহ যারা রয়েছে তারা কিন্তু এই যে কার্গো ভিলেজের যে এরিয়াটি সেটি কিন্তু ঘিরে রেখেছে। বহিরাগতদের প্রবেশ কিন্তু ভিতরে নিষিদ্ধ করা হয়েছে এবং সবশেষ যদি বলে রাখতে চাই এখনো কিন্তু স্পষ্ট। পার্থ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোড়া কার্গো ভিলেজ থেকে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ঘটনাস্থল পরিদর্শন করে বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে সরকার। আর ব্যবসায়ী প্রতিনিধি দল বলছে ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এদিকে বিমানবন্দরে বিকল্প উপায়ে পণ্য খালাস চলছে বলে জানিয়েছে এনবিআর। শনিবারের আগুনের ভয়াবহতার পর রবিবার দিনের আলোতে বেরিয়ে আসতে শুরু করেছে ধ্বংসস্তূপ। কার্গো ভিলেজে চলছে তল্লাশি কার্যক্রম। একই সাথে খণ্ড খণ্ড আগুন নেভানোর পাশাপাশি চলছে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির চেষ্টা। এদিকে সকাল থেকে বাইরে ভিড় করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবে সেই প্রশ্ন মুখে মুখে। কমার্শিয়াল বিজনেস করি তো, আমাদের প্রায় 70 টন মাল ছিল। মনে হচ্ছে না তো কোনো তো আমরা তো যাইতে পারি না, ভিতর থেকে কোনো নিউজও পাইনি যে কোনো কিছু অবশিষ্ট আছে কিনা। এই ক্ষতিগুলা আসলে মেনে নেওয়া যায় না। ব্যবস্থাপনায় ত্রুটি ছিল বিদায় এই অগ্নিকাণ্ড আমি মনে করি। যাদের ডকুমেন্টস কমপ্লিট হয়েছে ওদের ছুটি নিরূপণ করে ওদের ক্ষতিপূরণের একটা আমরা আবেদন জানাচ্ছি মাননীয় কর্তৃপক্ষের নিকট। ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও বিজিএমই এর একটি প্রতিনিধি দল। অর্থনীতির প্রাণ, আরেকটা হচ্ছে ঢাকার এয়ারপোর্টের এই কার্গো ভিলেজ। এরকম গুরুত্বপূর্ণ দুইটা জায়গা যদি এরকম অরক্ষিত থাকে তাহলে আমাদের আর নিরাপত্তা বা দেশের অর্থ সম্পদ বলেন, অর্থনীতি বলেন, কোথায় ভরসা রাখতে পারে? আপনারা আগুনের লেলিহান শিখা দেখেছেন। এটার পরে ওখানে যে ধূম্রজাল সৃষ্টি হয়েছিল, বিশেষত এই ধূম্রজাল হওয়ার ফলে ওর ভিতরে অ্যাপ্রোচ করার মতো কোনো অবস্থা ছিল না। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা বলে মনে করছেন? এগুলো সকল কিছুকে আমলে নিয়েই অনুসন্ধান চালানো হবে। রবিবার সকাল থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে অধিকাংশ ফ্লাইট। অগ্নি দুর্ঘটনার খবরে অনেকে সময়ের আগেই চলে এসেছেন বিমানবন্দরে। আগুনের মাধ্যমে কিন্তু সমস্যা হয়েছে না, আমার ঠিক টাইমে ছেড়ে যাবে, 1:45 মিনিটে ছেড়ে যাবে। না আসতে কোনো সমস্যা হয়েছে না। এখন যাতে যেতে সময় যে হইব হইতে পারলাম না, ফ্লাইট তো আবার হয়েছে না, ওইলে না বুঝতাম যে হয়েছে। শনিবার রাতের ঘটনার কারণ অনুসন্ধান ও দায় দায়িত্ব নির্ধারণে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটিকে 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল। 20 অক্টোবর থেকে শুরু হওয়া কর্মসূচির শেষ ধাপে দাবি আদায়ে প্রয়োজনে গণ আন্দোলনের ডাক দিয়েছে দলগুলো। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে জুলাই সনদের সইয়ের কোনো সম্পর্ক নেই। শুধু যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছে আর তার ভিত্তিতেই জুলাই সনদে সই করা হয়েছে। জামায়াতের আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জুলাই চার্টারের যে সমস্ত সংস্কারমূলক প্রস্তাবে আমরা সবাই একমত হয়েছি, স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছি। কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে, আর এটাকে আইনি ভিত্তি দিতে একটা গণভোট করতে হবে, তারপর জাতীয় নির্বাচন।
জামায়াতে ইসলামের তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, এমন দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য সংস্কার প্রক্রিয়াকে ভিন্ন পথে ঠেলে দেয়া, ঐকমত্য কমিশনের উদ্যোগকে বাধা দেয়া, অভ্যুত্থানের প্রেক্ষাপটে রাষ্ট্র ও সংবিধানের কাঠামোগত পুনর্গঠনের সংলাপকে ইচ্ছাকৃত ভিন্ন খাতে প্রবাহিত করা। পিআরের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মৌলিক সংস্কার দাবি উত্থাপিত হয় তা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবিধানিক সুরক্ষার অংশ। এই দাবি ঘিরে এনসিপি জাতীয় ঐক্য গড়ার চেষ্টা ও জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নির্মাণে কাজ করে, কিন্তু জামায়াত ও তার মিত্ররা এর মূল এজেন্ডা ছিনিয়ে সেটিকে শুধু একটি কারিগরি পিআর ইস্যুতে সীমিত করে ফেলে। একে তারা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের লক্ষ্য সংস্কার নয়, বরং রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে এনসিপি নেতারা দাবি করেছেন ইসির রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে। নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিবের সাথে বৈঠকের পর তাদের আরও অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন বলছে সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা এনসিপিকে দেয়া যাচ্ছে না। লাল হোক বা সাদা, শাপলা প্রতীকী চাই এনসিপির। দলটি নিবন্ধনের জন্য আবেদন করার পর থেকেই দাবি করে আসছিল। এই নিয়ে দফায় দফায় বৈঠক চলে নির্বাচন কমিশনে। তবে ইসির পক্ষ থেকে বারবার বলা হয়েছে 50টি প্রতীকের মধ্যে বরাদ্দ নেই শাপলা প্রতীক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত অক্টোবরে দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি, তার মধ্যে একটি এনসিপি। এর আগে এনসিপি ইমেইল করে ইসি সচিবের কাছে, সেখানে কাঙ্ক্ষিত প্রতীকটির একটি নকশা পাঠানো হয়। এনসিপিকে দেওয়া কমিশনের প্রতীক বেছে নেওয়ার শেষ দিন রবিবার সকালে 4 সদস্যের একটি প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। ঘণ্টাব্যাপী বৈঠক হয় প্রধান নির্বাচন কমিশনের সাথে। আমাদের মার্কার বিষয়ে কথা বলতে এসেছি। বৈঠক শেষে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য কারোর হাতে। নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটিতে মনে হয় একটা ইনস্টিটিউশনাল একটা অটোক্রেসি তৈরি হচ্ছে, যে নির্বাচন কমিশনের আসলে রিমোট কন্ট্রোলটা এটা অন্য জায়গায়। এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগারগাঁওয়ে নাই, এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয়। আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না, এই ডিসিশনটা তাদেরকে চাপিয়ে দেওয়া হয়। আর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশে গণতন্ত্র নাই, এনসিপিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়। ক্ষমতার প্রশ্ন এসেছে, বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই। এই নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন বানাতে হবে না। আমরা যে গণতন্ত্র বলি সেই গণতন্ত্রে আমরা পিপলের পাওয়ারমেন্ট চাই এবং এই জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। এদিকে সিলেটে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এনসিপিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে প্রতীকটা চাচ্ছেন, সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। 2024-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জন্ম নেয়া তরুণদের দল এনসিপি এখনো অনড় শাপলা পেতে, আর বিধিবিধানের কথা বলে বারবার এ নিয়ে অপারগতা দেখাচ্ছেন নির্বাচন কমিশন। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। সনদসই অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলাকারীরা জুলাই যোদ্ধা নন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার দাবি, জুলাই যোদ্ধাদের নিয়ে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রাজধানীর গুলশানে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি, এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। 5% বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীরা। কাল শহীদ মিনারে সমাবেশ করবেন তারা। এছাড়া চলবে আমরণ অনশনও। শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করা ভুখা মিছিল আটকে দেওয়ার পর আবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা। আন্দোলনকারীদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বাড়ি ভাড়া 20% বৃদ্ধি সহ 3 দফা দাবি আদায়ে 8ম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচির সময় খবর আসে বাড়ি ভাড়া 5% বাড়িয়ে সরকারের প্রজ্ঞাপনের, তবে তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। শতভাগ দাবি মানা না হলে কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
পেটের যে আমাদের সমস্যা ক্ষুধা, এই ক্ষুধার আজকের কর্মসূচি 7 দিন যাবত এই এখানে অনাহারে না ঘুমিয়ে দিন কেটেছে। এটা থেকে আমরা পরিত্রাণ চাই। আজকে আমরা আমাদের দাবি আদায়ের জন্য সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনো কেন আমাদের সাথে এত বড় বৈষম্য? আমরা এর প্রতিবাদে সকল শিক্ষক সমাজ সারা বাংলাদেশ থেকে আপনারা দেখেন লক্ষ লক্ষ শিক্ষক আজকে শহীদ মিনারে। এদিকে গুলশানে বিএনপি মহাসচিবের সাথে বৈঠক হয় 10 সদস্যের শিক্ষক প্রতিনিধি দলের। এ সময় যৌক্তিক দাবি আদায়ে রাজনৈতিক দলগুলোর সমর্থন চান শিক্ষকরা। এটা কেবলমাত্র ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোনো রকমের সুযোগ নাই। এদিকে সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তাদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট। আমি মনে করি এখন আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা এখন শ্রেণীকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে। বিকেলে আন্দোলনরত শিক্ষকরা শহীদ মিনার থেকে শিক্ষা ভবন অভিমুখে ভুকা মিছিল বের করলে তাদের হাইকোর্টের মাজার গেটে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই চলে বিক্ষোভ। এদিকে সন্ধ্যায় শহীদ মিনারে অনশনরত শিক্ষক কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষণদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের এখনো সময় আছে। শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন। এমন ঝড় হবে, এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না। এ সময় ঘোষণা করা হয় নতুন কর্মসূচি। কোন শিক্ষা মন্ত্রণালয়ে যাই আমরা গেলেই আমাদেরকে বিভিন্ন রকমের বয়ান শোনানো হয়। আপনাদের বাড়ি ভাড়া লাগে 3600 কোটি টাকা, এই টাকা কোথায় থেকে দিবে? এটা সম্ভব না। অথচ আপনাদের কাতারতে জানাতে চাই তারা প্রশিক্ষণের নামে লুটপাট করার জন্য 3500 কোটি টাকা বাজেট রেখেছে। এছাড়া সোমবার সারা দেশে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়। কেউ যদি বাধা হয়ে দাঁড়ান আমরা কিন্তু তার চেয়ার কিভাবে তাকে টেনে ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সেই অনুষ্ঠানে জুলাই সনদের গুরুত্ব তুলে ধরতে প্রধান উপদেষ্টা বহু অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বিষয় টেনেছেন। তার বক্তব্য আলংকারিক বাহুল্য ও শ্রেষ্ঠত্ববাদী অহমিকার চর্বিত চর্বণ ছাড়া আর কিছুই নেই। তার এই অন্তঃসারশূন্য বক্তব্য জাতিকে আশার আলো দেখাতে ব্যর্থ হয়েছে। এক বিবৃতিতে এমন কথা বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ডক্টর ইউনূস তার বক্তৃতায় বর্বরতা ও সভ্যতার যে মেরুকরণ করেছেন তা নিন্দনীয় ও বিদ্বেষমূলক। শুধু রাজনৈতিক দলের মতামতে গুরুত্ব দিয়ে এই সনদ প্রণীত হয়েছে উল্লেখ করে বলা হয়, জুলাই সনদে নারী, সংখ্যালঘু ও আদিবাসীদের ব্যাপারে কোনো আশার আলো নেই। এমন পরিস্থিতি জুলাই সনদ ঐক্যের ডাক দিতে ব্যর্থ হওয়ার পাশাপাশি প্রশ্নবিদ্ধ হয়েছে, যা অদূর ভবিষ্যতে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করবে। বংশের মহটুলি পানির পামগলি যেই বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিম, মরদেহ এখন কোথায় নেওয়া হয়েছে আর পুলিশ এই বিষয়ে কি বলছে, বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে আসলে একটি মর্মান্তিক খবর জানাতে হচ্ছে। সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন জুবায়েদ হোসেন, তিনি কিন্তু বিকেল 4টায় ঠিক এই বাড়িটিতে আসছিলেন টিউশনি করাতে। সেই কিন্তু তিনি খুনের শিকার হয়েছেন। পরবর্তীতে জানতে পেরেছেন তার সহকর্মীরা, জানার পরে কিন্তু তারা ঠিক এই বাড়িতে এসে এবং বাড়িটির সামনে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। এখানে তিনি যেহেতু আসলে ছাত্রদল কমিটির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন, এছাড়াও তিনি কুমিল্লা ছাত্র কল্যাণ কুমিল্লা যে সমিতি রয়েছে সেটির সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কেন্দ্রীয় ছাত্রদল কমিটির লোকজন এখানে আসে এবং তারা বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসলে এই ব্যাপারে এখন পর্যন্ত তার লাশটি এখনো এখানে রয়েছে। পুলিশ এখনো উদ্ধার করতে সক্ষম হবে হয়তো কিছুক্ষণের মধ্যে। ভিতরে আসলে সংশ্লিষ্টরা রয়েছেন, তারা যেটি জানিয়েছেন, তাদের বন্ধু বান্ধব বা সহপাঠীরা যেটি জানিয়েছেন, আসলে এইটি একটি পরিকল্পিত। তিনি আসলে 4-5 ঘন্টা আগেও কিন্তু তিনি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন। তার এই মৃত্যু অনেকটাই। তো আমরা আসলে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামসুল আরেফিনের সাথে। শামসুল আরেফিন, আপনি এই হত্যাকাণ্ডটিকে কি মনে করছেন? এটা একদম সুস্পষ্ট নৃশংস হত্যা। আপনার দেয়ালে ফ্লোর থেকে শুরু করে পুরা 3 তলাতে ছড়ায় ছিটায় রক্ত আছে, পুরাটা এরিয়ায় রক্ত। আপনারা এটাকে কি মনে করছেন? আমরা এটা সুস্পষ্ট হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ড মনে করছি। যে বা যারা হত্যাকাণ্ড করেছে
অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রশাসন প্রায় 5টা থেকে এই পর্যন্ত এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা মনে করছি প্রশাসন খুব ধীরগতিতে কাজ করছে। আমরা যদি ধন্যবাদ আপনাকে তানি। আসলে তিনি যেমনটি বলছিলেন যে আসলে তার সহকর্মীরা যাকে হত্যা করা হয়েছে তার হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করে তার বিচার নিশ্চিত করতেন। তো এই ছিল এখানকার আমার কাছে অবস্থা। তানিয়া। নাজিম, ধন্যবাদ আপনাকে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 7, নাটোর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আমরা সারাদিন আছি সংসদীয় আসন 7, নাটোর 3, সিংড়া উপজেলায়। এই আসনটিতে 3,21,000 ভোটার এবং এই আসনটিতে অতীতের যে ফলাফল দেখেছি আমরা, 4 বার বিএনপি, 4 বার আওয়ামী লীগ, 2 বার জাতীয় পার্টি এবং 1 বার জামাত ইসলামের প্রার্থী বিজয়ী হয়েছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আনোয়ারুল ইসলাম আনু, যিনি নাটোর জেলা বিএনপির সদস্য। তিনি এখানকার মনোনয়ন প্রত্যাশী। তার কাছে আমরা সরাসরি চলে যাব। একটু বলবেন যে আপনারা মনোনয়ন প্রত্যাশা করছেন, কতটা আশাবাদী? ধন্যবাদ। শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। সেই জন্যই যে সর্বোপরি আমাদের সিংড়ার এই সিট, এটা এই এলাকার মানুষ সবসময় আপনার বিএনপির সেন্টিমেন্টের। আপনি যে ফলাফলের কথা বললেন, এই ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে যে যত সময় গণতান্ত্রিক পক্ষে ভোট হয়েছে, প্রত্যেকটা ভোটেই বিএনপি বিজয়ী হয়েছে এই সিটে। এবং আপনার সর্বোপরি আমি আমার ব্যাপারে যদি বলি, আমি আপনার 1979 সালে ছাত্রদল রাজনীতি যোগ দিয়েছিলাম। আমি সিংড়া থানা ছাত্র দলের দ্বিতীয় প্রেসিডেন্ট ছিলাম 1982 সালে মার্শাল্লাহর পর। তারপর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্রদলের রাজনীতি, ওখানে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মাদক ব্যবস্থার সাধারণ সম্পাদক ছিলাম। ব্যক্তিগত জীবনে বিভিন্ন পদে ছিলেন বিভিন্ন সময়। আপনার ডাকে প্রচুর মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি মাঠ ভর্তি হয়ে আছে। কি করতে চান তাদের জন্য যদি নির্বাচিত হন? আমি অবশ্যই আমার এই এলাকার অবহেলিত জনগণের জন্য সর্বোপরি এলাকায় মদ্যমুক্ত, কৃষক, শ্রমিক, মেহনতি জনতার এলাকার উন্নয়নের জন্য যা যা করেন সেটা আমি করবো ইনশাআল্লাহ। কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করবেন? এখানে আমাদের যেটা বলি যে প্রচুর বেকার সমস্যা রয়েছে। আমরা দীর্ঘদিন এই যে 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে, এই সময়গুলোতে আমরা মনে করি যে আমাদের হাজার হাজার তরুণ যে বেকাররা বের হয়েছে, তাদের বেসিক্যালি যে সিস্টেমেটিক হইতে যে নিয়োগ প্রক্রিয়া, এটা সম্পন্ন হয়নি। যার কারণে দেখা গেছে যে আপনার একচটিয়া দলীয় কারণে প্রচুর ছেলেরা আজকে বেকার অবস্থায় জীবনযাপন করছে। আমি মনে করি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি আমরা দেশকে নিয়ে যেতে পারি, সেখানে যার মেধা আছে, মেধাবীরা তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তাদের নির্দিষ্ট কর্মক্ষেত্রে তারা পৌঁছতে পারবে। আপনি এই যে একজন কলেজ অধ্যক্ষ, নারীদের শিক্ষা, নারীদের কর্মসংস্থানের জন্য কি করবেন? অবশ্যই নারী শিক্ষার প্রসারের জন্য আমি এই প্রতিষ্ঠানে, আজকে আপনারা জানেন যে মাঠে আজকে অনুষ্ঠান হচ্ছে, আমি প্রায় 24 বছর অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি। সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমি আপনার এই যে আমাদের দরিদ্র যে প্রবণ এলাকা আমাদের আর কি, আমি এই জায়গা থেকে যতটুকু সুযোগ পেয়েছি, এখানে যতটুকু সুযোগ পেয়েছি আমি আমার সুযোগ আমি ব্যবহার করেছি। কারণ দেখা গেছে যে অনেক বা আমার সন্তানেরা, অনেক মেয়েরা টাকার অভাবে এখানে পড়তে পারেন, আমি তাদের বিনা পয়সা পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি। সর্বোপরি আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি যে নির্বাচিত হতে পারি নারী শিক্ষার প্রসারের জন্য, বিশেষ করে আমাদের এখানে যে শিল্প উদ্যোক্তা নতুন নতুন আপনার মেয়েদের জন্য যে আপনার বিভিন্ন রকম যে সরকারের, আমাদের বিএনপি সরকার কিন্তু পরিকল্পনা ছিল। আপনারা জানেন যে নারীদেরকে আপনার যে হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন রকম আপনার এই যে বিভিন্ন রকম কাজে তাদেরকে আমি ইনশাল্লাহ তাদের কাজ করার সুযোগ তৈরি করে দেওয়া। সামনের নির্বাচনে আওয়ামী লীগ নেই মাঠে এখন পর্যন্ত, আছে জামাত এবং তাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ ভালো ফলাফল করছে ছাত্র সংসদ নির্বাচনে। কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন? সামনে এনসিপিও ভোটের মাঠে আসবে, কিভাবে দেখছেন তাদেরকে? আপনারা জানেন যে বিএনপি একটা গণমুখী দল এবং দেশের সর্ববৃহৎ দল আর কি। সেক্ষেত্রে আমরা মনে করি যে আপনার যে বিশ্ববিদ্যালয়তে যে রেজাল্ট দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার ভালো করে পর্যালোচনা দেখবেন, যারা বিজয়ী হচ্ছে তারা কিন্তু এই 15 বছর একটা শ্রদ্ধাবরণে তার রাজনীতি করেছে।
কিন্তু ছাত্র দলের ছেলেরা এই 15 বছর বিশ্ববিদ্যালয়ে প্রবেশই করতে পারেনি। কাজে এই বিজয়কে আমরা খুব একটা তাদের মানে উল্লসিত হওয়ার কিছু আমি দেখি না। আমাদের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশই করতে পারেনি, রাজনীতির সুযোগই পায়নি। কাজেই এটাকে আমরা অন্যভাবে দেখি না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আপনার নতুন প্রজন্মকে যে স্বপ্ন দেখাচ্ছেন, আমি মনে করি এদেশের শহীদের যোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। আপনারা জানেন আমাদের নেতা বারবার বলছেন যে আগামীতে বিগত 15 বছর যেভাবে রাষ্ট্র চলছে সেরকম বাংলাদেশের মানুষ দেখতে চায় না। ধন্যবাদ আপনাকে। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথে ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম আনু। আমরা আগামীকাল থাকব নাটোর সদর আসন এবং রাজশাহী 1 আসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ডিবিসির সঙ্গেই থাকুন এবং আগামীকালের অনুষ্ঠান দেখার জন্য ডিবিসির পর্দায় চোখ রাখুন। ব্যাংকের হিসাবের খাতা থেকে খেলাপি ঋণের তথ্য মুছে আলাদা খাতায় লিপিবদ্ধ করার নিয়মে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বিপুল খেলাপি ঋণের প্রকৃত চিত্র হিসাবের খাতা থেকে আড়াল করার সুযোগ সহজ হলো। এতে ব্যাংকের আর্থিক চিত্র বাহ্যিকভাবে উন্নত দেখানো যাবে। এতদিন আদায় অযোগ্য ঋণ হিসাব থেকে মুছতে 2 বছর অপেক্ষা করতে হতো, এখন সেই সময়সীমা তুলে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে মন্দ ও ক্ষতিকারক হিসেবে শ্রেণী করা এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ এমন ঋণ হিসাব অবলোপন করতে 2 বছর অপেক্ষা করতে হবে না। তবে এর আগে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চয় সংরক্ষণ ও ঋণ আদায়ের জন্য আদালতে মামলা করতে হবে। এসব ঋণ আদায় করতে ব্যাংকগুলোকে বিশেষ ইউনিট খোলার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ধর্মঘট কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে আমদানি রপ্তানির প্রধান দ্বার চট্টগ্রাম বন্দর। কন্টেইনার জটের কারণে পণ্য বোঝাই না করেই ছেড়ে গেছে 6টি জাহাজ। এদিকে আন্দোলন প্রত্যাহার করেছেন প্রাইম মুভার ও ট্রেলার মালিকরা। 5 দিন ধর্মঘটের পর দুপুরে বন্দর কর্তৃপক্ষ পণ্যবাহী গাড়ির বাড়তি মাশুল স্থগিত করার ঘোষণা দিলে এই সিদ্ধান্ত নেন তারা। যদিও বর্ধিত মাশুলের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাবে সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, যার প্রভাব পড়বে পণ্য খালাসে। পণ্য উঠানামা বন্ধ থাকায় বন্দরের ভেতরে তৈরি হচ্ছে কন্টেইনার জট, ফলে বন্দরের অচলাবস্থা কাটছে না। আর অতিরিক্ত শুল্ক 7 দিনের মধ্যে সমাধান না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, বিদেশি অপারেটরদের সুবিধা দিতেই ট্যারিফ বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত লুভ জাদুঘরে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার একদল চোর জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢুকে 9টি মূল্যবান অলংকার নিয়ে একটি স্কুটারে পালিয়ে যায়। মাত্র 7 মিনিটের মধ্যে ঘটে চুরির এই ঘটনা। এই ঘটনার পর রাজধানী প্যারিসে অবস্থিত জাদুঘরটি সাময়িকভাবে একদিনের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী রাচিদা দাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি লুভ জাদুঘর। এখানে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা সহ বহু বিশ্বখ্যাত শিল্পকর্ম আছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।